মানে ধরা যাক 70-এর দশকে আর কি, 1970 ওই সময় আমার বাবা একটি সংস্থা, তার বন্ধু বান্ধবদের নিয়ে একটি সংস্থা তৈরি করেছিলেন, এবং সেই সংস্থাটির প্রেসিডেন্ট ছিলেন তার গুরু পণ্ডিত রাধিকামোহন মৈত্র। এবং রাধুবাবু মানে রাধুবাবু নিজে এই জিনিসটা খুব বিশ্বাস করতেন যে যে কোনো সঙ্গীতজ্ঞ একটা বিশেষ বয়সের পরে বা একটা বিশেষ মান যখন সে আর ধরে রাখতে পারছে না, তার কিন্তু শতপ্রণোদিতভাবে একেবারে মানে মঞ্চটা ছেড়ে দেওয়া উচিত পরের প্রজন্মের জন্য। তো এই চিন্তাধারাটা বাবার মধ্যে অনেকটা থেকে গেছিলো, এবং বাবাও মানে নতুন প্রজন্মের ছেলে মেয়ে, বিশেষত যারা কষ্ট করে গান বাজনা করছে, ভালো গান বাজনা করেও নানা কারণে যাদের মানে যথেষ্ট পরিচিতি হচ্ছে না, সেই সমস্ত শিল্পীদের নিয়ে উনি অনুষ্ঠান আয়োজন করতেন কলকাতার রবীন্দ্র সদনে। এবং সেখানে মানে আজকের দিনে যারা বহুজন বিদিত শিল্পী, তাদের মধ্যে অনেকেই তাদের প্রথম আর কি পা ফেলার জায়গা হিসেবে সেই সব অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। না, ভারতবর্ষে কিন্তু সত্যি কথা বলছি আগের তুলনায় বহু সংখ্যক ছেলে মেয়ে, অনেক বেশি সংখ্যক ছেলে মেয়ে গান বাজনা করছে, অনেক বেশি সংখ্যক ছেলে মেয়ে গান বাজনাকে তাদের পেশা হিসেবে বেছে নিচ্ছে, যেটা মানে বলতে পারো কমে গেছে বা প্রায় বন্ধ হয়ে গেছে। সেটা হচ্ছে ছোটোখাটো মাঝারি সাংগীতিক সংস্থা হয়তো মাসে মাসে বা 2 মাসে একবার এই ধরনের ছোট ছোট আসর করত, এবং সেই ধরনের ছোট ছোট আসর যেহেতু হতো, সেখানে অনেক ধরনের এই মানে স্থানীয় যারা ভালো গান বাজনা করছে তারা তারা তার বাজনা শোনাবার সুযোগ পেত। এবং তখনকার দিনে মানে সঙ্গীতজ্ঞরাও এই ধরনের ছোটোখাটো আসরে যাতায়াত করতেন, শুনতে আসতেন। এই যে প্রক্রিয়াটা, এটা মানে অনেক স্তিমিত হয়ে গেছে, অনেক কমে গেছে। ফলে আর কি যেটা হয়েছে যে আমাদের মানে বেশ বহু সংখ্যক ছেলে মেয়ে আছে ভালো গান বাজনা করছে, সেই অর্থে মনে করো মানে ধরো শিক্ষিত বেকারদের মতো, যে আমরা জানি আমরা কাজ করতে পারি, কিন্তু আমাদের মানে সেই পরিমাণে কর্মসংস্থান নেই। আর এই দেশে যেটা দেখছি যে সেখানে মানে অল্প কিছু শিল্পীর দ্বিতীয় প্রজন্মের তৈরি হয়েছে, এবং সেটা মানে খুবই আর কি প্রশংসাযোগ্য। তুলনামূলকভাবে এখানে যারা দ্বিতীয় প্রজন্মের শিল্পী, তারা আমার বিশ্বাস যে সুযোগটা একটু বেশি পান দেশের শিল্পীদের তুলনায়। মানে 1 নম্বর হচ্ছে তারা সংখ্যায় কম, আর 2 নম্বর হচ্ছে যে মানে দেশে যে বৈষম্যটা আছে, যে সংখ্যক সঙ্গীতানুষ্ঠান হচ্ছে শিল্পীর সংখ্যা তার থেকে বহু 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 গুণে বেশি। এখানে যেহেতু মানে দ্বিতীয় প্রজন্মের শিল্পীর সংখ্যাটাই খুব কম, সেই তুলনায় ওই বৈষম্যটা অতটা নেই আর কি। মানে মা বাবার মধ্যে মানে কেউ যদি গান বাজনা করেন খুবই ভালো, সেখানে বাড়ির থেকেই অনেকটা মানে সেটা তার আবহাওয়াই হোক, সাংগীতিক আবহাওয়াই হোক, বা মানে মা বাবার দিক থেকে খানিকটা সাহায্য, সেটার পাশাপাশি যদি মা বাবা গান বাজনা নাও করেন, তারা যদি অন্তত ছেলেকে একটা মানে সাংগীতিক পরিবেশের কাছাকাছি নিয়ে যেতে পারেন, তাতে মানে অনেকটাই উপকার হয় এবং বাচ্চাদের সেই আগ্রহটা তৈরি হয় আর কি। সেখানে অবশ্যই মানে তার নিজস্ব একটা মানে মূল একটা নিজস্ব আগ্রহ থাকা দরকার, কিন্তু মানে এক্ষেত্রে মানে এটা দুটো যোগফল, মানে একটা মানে প্রদীপ জ্বালানোর মতো। মানে সেখানে একটা স্ফুলিঙ্গ বা আগুনের শিখা, সেটা মানে তখনই আরেকটা স্ফুলিঙ্গ তৈরি করতে পারে যে যখন সেই জিনিসটার মধ্যে একটা দাহ্য পদার্থ রয়েছে, যে তার পড়াশুনোর জায়গায় তার কাছে যে বিভিন্ন
মানে নানা কর্মকাণ্ডের মধ্যে সে যাবে, সেটা খেলাধুলাই হোক, পিয়ানো বাজানোই হোক, ভায়োলিন বাজানো হোক, যাই হোক, সেটার থেকে সে যতটা আনন্দ পাচ্ছে, হ্যাঁ, তার থেকে বেশি আনন্দ তার এর মধ্যে পেতে হবে। তো এই বেশি আনন্দটা কিভাবে পেতে পারে? তা একটা হচ্ছে, ধরুন ঠিক আছে, তাকে তার বাবা মা অনেক জিনিস সারাদিন শোনাচ্ছে, ঠিক আছে, এইবারে হচ্ছে যে মানে অবশ্যই তার মনের মধ্যে একটা মানে গ্রহণ করবার ক্ষমতা, সেটা কোথাও কোনোভাবে একটা থাকতে হবে। এবারে ধরা যাক সে ছোটবেলা থেকে শুনছে, এবারে তার সঙ্গে সঙ্গে এখানেই যেখানে হয়তো মানে প্রতিভার একটা ভূমিকা থাকতে পারে, যে সে আর 5টা জিনিস করার সঙ্গে সঙ্গে এই জিনিসটা যখন করছে, সে হয়তো দেখতে পাচ্ছে যে অপেক্ষাকৃত কম পরিশ্রম করে সে বেশি ভালো করতে পারছে। টেনিস খেলে আর 5টা ছেলের সঙ্গে প্রতিযোগিতায় সে যতটা ভালো হতে পারছে, এখানে সে অপেক্ষাকৃত কম সময়ে তবলা বাজিয়ে যে যতটুকু যে যে মানে যে মানের তবলা বাজাতে পারছে, সেটা আর 5জনের থেকে আরও অনেক ভালো হচ্ছে। এবং এই যে মানে মানে নিজের একটা বাড়তি গ্রহণযোগ্যতা অন্যদের কাছে, এইটা সবচেয়ে বড় আর কি, মানে মানে কোনো ব্যাপারেই মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ আর কি। তৃপ্তির যে ব্যাপারটা, একটা মানে মনের পরিতৃপ্তির ব্যাপার, এইটার কারণেই সে আর কি সারাদিনের পরিশ্রমের পরেও তার যে আবার একটুখানি তার নিজের বাজনা বা গান নিয়ে বসার ইচ্ছে, সেটার একান্ত কারণ হচ্ছে সেটার মধ্যে থেকে সে একটা মানে বড় পরিতৃপ্তি খুঁজে পাচ্ছে। আরেকটা জিনিস ভীষণ থাকে, সেটা হচ্ছে যে যে কোনো সঙ্গীতের ছাত্র বা ছাত্রী, মানে তার গুরু, মানে তার গুরুর মধ্যে যদি কোনো একটা বিশেষ কাউকে সে খুঁজে পায়, তার মনের মধ্যে সেই ইচ্ছাটা হবে যে আমি তার মতো হবার চেষ্টা করব। তো এটাও একটা খুব বড় দিকে আমার বিশ্বাস, যে এই সব কিছু মিলিয়ে এই সবগুলো মানে জিনিসের যোগফল হিসেবেই আর কি যারা ভালো গান বাজনা করছে এখানকার দ্বিতীয় প্রজন্মের, তারা আর কি মানে মানে যে জায়গাতে যে যে স্তরের বাজনা তারা বাজাচ্ছে, সেখানে এসে পৌঁছতে পেরেছে। যেটা বলছিলাম, যে ছোট্ট উদাহরণ হিসেবে সঙ্গীত রিসার্চ একাডেমি, যেখানে মানে যোগ্য যারা অল্প বয়সী শিল্পী তাদেরকে স্কলার হিসেবে নেওয়া হতো, এবং সেখান থেকেই তাদের শিখিয়ে পড়িয়ে তাদের মধ্যে কাউকে কাউকে ওখানকারই গুরু হিসেবে রেখে দেওয়া হতো। আরও অন্যান্য শিল্পগোষ্ঠী যারা আছেন, তারাও যদি এই ধরনের আরও অনেকগুলো মানে প্রচেষ্টা তৈরি করতে পারতেন, তাহলে হয়তো আমাদের যে সংখ্যক শিল্পী সারা দেশে আছে, তাদের মধ্যে প্রত্যেকেই কোথাও না কোথাও সুযোগ পেতে পারতেন, কিন্তু সেটা এখনো হচ্ছে না দেশে। এই পুরোপুরি সঙ্গীত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা খুবই নগণ্য আর কি। মানে যেমন খয়রাগড়ে একটি করা হয়েছিল, এবং সেটি বাদ দিয়ে সারা ভারতবর্ষে মানে আর কতগুলো সঙ্গীত বিশ্ববিদ্যালয় আছে আমি জানি না। লখনৌতে ভাতখণ্ডে কলেজ যেটা, সেটা আছে। ঠিক আছে, যদি আমরা বেশি সংখ্যক এই ধরনের প্রতিষ্ঠান তৈরি করি, বিশ্ববিদ্যালয় যারা মূলত শাস্ত্রীয় সঙ্গীতের ব্যাপার নিয়ে চর্চা করবে, এখান থেকে যারা স্নাতক হয়ে বেরোবেন তারা কি কোথায় যাবে? আমাদের যদি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত কিছু শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষাদানের একটা মানে কোনো কর্মসূচি নেওয়া হয় আর কি, তাহলে সেখানে মানে কিছু শিল্পীর অন্তত অন্য সংস্থানের ব্যবস্থাটা হতে পারে। কিন্তু এটা তো দুটো আলাদা দিক, একটা হচ্ছে যে শিল্পীদের প্রতিষ্ঠা প্রচার, অন্যদিকে হচ্ছে তাদের অন্য সংস্থান। তো এইখানে একটা খুব বড় বিষয় হচ্ছে, আমরা এই যে মানে শাস্ত্রীয় সঙ্গীতের যে শ্রোতার সংখ্যা, এটা আমরা কি করে বাড়াতে পারি। শ্রোতার সংখ্যা যদি বাড়ে, তবেই দেখা যাবে যে সেই শ্রোতার সংখ্যা তাদেরকে মানে খুশি রাখতে গেলে আপনাদের অনুষ্ঠানের সংখ্যা বাড়াতে হবে। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আমাদের মানে একটা সঙ্গীতের ক্লাস কিছু হয়, সেখানে কিছুটা বাধ্যতামূলক হলেও যদি শাস্ত্রীয় সঙ্গীত শেখানো হয়, তাহলে অন্তত মানে ছোট বয়স থেকে যদি শাস্ত্রীয় সঙ্গীতের মানে আস্বাদন ছাত্রছাত্রীদের করানো যায়, তাদের অন্তত আরও কিছু বেশি মানুষের মধ্যে শাস্ত্রীয় সঙ্গীতের সম্বন্ধে আগ্রহ তৈরি হবে। সেইটা আমাদের দেশে হয় না আর কি।
এটা একটা দিক। 2 নম্বর দিক হচ্ছে যে আমাদের যে বেতার এবং দূরদর্শন, তাতে যে অনুষ্ঠান হয় সেইখানে শাস্ত্রীয় সঙ্গীতের মানে ভাগে মানে অত্যন্ত ক্ষুদ্র একটা ভগ্নাংশ থাকে আর কি, তার থেকে খুব বেশি কিছু থাকে না। ফলে মানে এই যে বৈদ্যুতিন মাধ্যমে আপনি যে সংখ্যক মানুষের কাছে পৌঁছতে পারবেন সেটা আর কোনো কিছুর মাধ্যমে সম্ভব না, সেটা বিদ্যালয় দিয়েও সম্ভব না। তো সেইখানে যদি এই শাস্ত্রীয় সঙ্গীত সংক্রান্ত অনুষ্ঠান বেশি করা যায়, সেটা শুধু কোনো একজন শিল্পীর গান বা বাজনা নয়, সেটা কেউ একটু শাস্ত্রীয় সঙ্গীতের মূল যেটা তত্ত্ব সেইটা নিয়ে একটু সহজ ভাষায় কিছু বোঝালেন, সেই সঙ্গে মানে তার কিছু উদাহরণ সহ আর কি, সেইগুলো যদি মানে সাধারণ মানুষ এবং বিশেষত অল্প বয়স্ক ছেলে মেয়েদের ভালো লাগানো যায়, তবে গিয়ে আমাদের দেশে আর কি মানে শাস্ত্রীয় সঙ্গীত শুনতে আগ্রহী লোকের সংখ্যা মানে বাড়ানো সম্ভব। প্রথম কথা হচ্ছে যে এখানে যদি আমি মানে বিশ্ববিদ্যালয়গুলির কথা বলি, তার মধ্যে কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে যাদের ওই এথনোমিউজিকোলজি বা সঙ্গীত তত্ত্ব এই মানে এই ধরনের মানে বিষয়ের উপর তাদের কর্মকাণ্ড, তাদের কোর্স এসব আছে আর কি। এবং তার মধ্যে মানে হয়তো হাতে গোনা বিশ্ববিদ্যালয়ে এমন কিছু মানুষ পাবেন যাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে পরিচয় আছে। অল্প কজন মানুষ রয়েছেন যারা ভারতীয় সঙ্গীত সম্পর্কে জানেন, যাদের শিক্ষা আছে ভারতীয় সঙ্গীতের। তারা যখন ছেড়ে চলে যাচ্ছেন সেই জায়গাগুলো, ঠিক মানে আরেকজন কেউ আসছেন না যার এই ভারতীয় সঙ্গীতের, আমি মানে আমার চোখের সামনে দেখা, যেমন এই ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ MIT-তে জর্জ রুকার্ট, ডক্টর জর্জ রুকার্ট ছিলেন আলী আকবর খান সাহেবের ছাত্র। উনি রিটায়ার করার পরে ওনার জায়গায় কিন্তু আর এমন কেউ আসছে না যে ইন্ডিয়ান মিউজিক জানে বা কি বলবো, এখানকার বিশ্ববিদ্যালয়দের তো আলাদা করে কোনো বাধ্যবাধকতা মানে সেটা তো তাদের দায় নয়। দায়টা মানে মানে সেটা আমাদেরই যারা অনাবাসী ভারতীয় তাদের উপর খানিকটা বর্তায়, যে তাদের মধ্যে থেকে মানে যারা হয়তো এই শিক্ষা জগতের সঙ্গে যুক্ত মানে 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 তারা যেন এই ভারতীয় সঙ্গীতকে এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরও বেশি করে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন আর কি। আরেকটা যেমন ইয়েল স্কুল অফ সেক্রেড মিউজিক, খুব নাম করা, ওখানেও আমি দেখলাম যে সেক্রেড মিউজিক বলছে, সেখানে মানে সেই অর্থে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের কোনো অস্তিত্বই নেই। সেখানে বাউল গান আছে, তারপরে সুফি মিউজিক আছে, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক নেই। তা এটা আমার খুব অবাক লাগলো আর কি। তা এনিওয়ে মানে বহু এই ধরনের প্রতিষ্ঠান আছে যাদের ক্ষেত্রে হয়তো মানে 1 নম্বর হচ্ছে হল ভর্তি করা এবং তার থেকে সম্ভব হলে কিছু অর্থ উপার্জন করা, মূল উদ্দেশ্যটা সেইখানেই থাকে আর কি। ফলে সেখান থেকে আর কি মানে আমরা দেখতে পাই যে যারা খুবই নামী শিল্পী, সর্বজন বিদিত শিল্পী, তারাই বছরে বারবার এসে অনুষ্ঠান করে যাচ্ছেন, আমরা কোনো নতুন মুখ দেখতে পাচ্ছি না সেই অর্থে। আরও একটা মানে ব্যাপার থাকে যে সেখানে সঙ্গীতের মান বা সঙ্গীতের ভালো মন্দ থেকে সেই সব প্রতিষ্ঠানে মানে যারা মানে অর্থ বা অন্যান্য সাহায্য দিয়ে প্রতিষ্ঠানটাকে মানে চালু রাখেন, তাদের ইচ্ছা অনিচ্ছার ভারটা অনেক বেশি। প্রথম কথা, তাদের উদ্দেশ্যটা হয়তো মানে পুরোপুরি মানে সাংগীতিক ভালো মন্দের মধ্যে সীমাবদ্ধ নয়, তাদের উদ্দেশ্যের মধ্যে কোথাও একটা মানে লাভ ক্ষতির হিসাব থাকে আর কি। মাঝে মাঝে যেটা মনে হয় যে মানে এর মানে মাঝামাঝি কোনো মানে মধ্যম পন্থা সম্ভব কিনা, যে কেউ একজন করলেন ঠিক আছে আমরা কিছু শিল্পী আনবো মানে যারা যাদের নাম শুনে লোকজন আসবে, কিছু নতুন প্রজন্মের শিল্পীকে আমরা তার পাশাপাশি আনবো আর কি, সেইটুকুও যদি হয় সেটাও মানে ভালো হবে। এই দেশে
যে অনাবাসী ভারতীয় এবং অনাবাসী বাঙালিরা আসেন তারা মানে তাদের মূল লক্ষ্য বা দৃষ্টিটা পেশাগত দিকটার দিকে মানে নিবদ্ধ থাকে বেশিটাই। এবারে তাদের মধ্যে কিয়দংশ মানুষ, কিছু মানুষ আছেন যারা তাদের মানে পেশার স্বার্থের বাইরে অন্য কিছুর সঙ্গে মানে মানে যুক্ত হওয়ার যাদের ইচ্ছা বা সময় আছে আর কি। এবারে তারা যখন করছেন, এদের মধ্যে কতজনের শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে ধ্যান ধারণা আছে, চর্চার কথা ছেড়ে দিলাম, ধ্যান ধারণা, ফলে তাদের ইচ্ছা থাকলেও তাদের ক্ষেত্রে হয়তো তাদের অর্থ আছে, তারা একটা বড় জায়গায় ভালো জায়গায় অনুষ্ঠান করছেন, তাদের যে মানে শিল্পী চয়ন, এবারে হচ্ছে যে একজন নামকরা শিল্পী, তার ক্ষেত্রে কি হচ্ছে, আপনি নিজে অতটা ভালো মন্দ না বুঝলেও চলবে, যার নাম ডাক নেই সেরকম একজনকে আনলে সে ভালো গান বাজনা করে না খারাপ গান, সেখানে আপনি নিজে তো বুঝতেই পারছেন না, তাহলে আপনি কোন সাহসে তাকে মানে একটা জায়গায় বসাবেন। খুব স্পষ্ট কথায় বলতে গেলে মানে ধরা যাক এই যে বাঙালিতে বঙ্গ সম্মেলন হয়, বঙ্গ সম্মেলনে যে প্রভূত পরিমাণে অর্থ ব্যয় হয়, তার কতটা অংশ মানে ঠিক ভালো মানের শাস্ত্রীয় সঙ্গীতের জন্য ব্যয় করা হয় আমি জানি না। সেখানে পুরো মানে মানে বেশি যে মানে পুরোপুরি দৃষ্টিটাই থাকে হচ্ছে চলচ্চিত্র, নাটক বা রবীন্দ্রসঙ্গীত ইত্যাদি এই ধরনের। বলতে পারেন আমার একটা কি বলবো প্রার্থনা এবং ইচ্ছে যে আরও বেশি সংখ্যক মানুষ এরা যদি জানুন আর কি গান বাজনা সম্পর্কে, যারা কোনো একটা অর্গানাইজ করছেন, কিছু করছেন, তার মানে তাদের একটুখানি মানে বোধ এবং বুদ্ধি যদি একটু তৈরি করা যায় যে মানে ভালো মন্দ সম্পর্কে, যেটা শুধু লোকের মুখের কথা শুনে নয় আর কি, যেটা নিজে কানে শুনে গান বাজনার গুণমান বিচার করার একটা ক্ষমতা, তাহলে হয়তো দেখা যাবে যে মানে খুব নামকরা শিল্পীদের পাশাপাশি এরা ততটা নামকরা নয় অথচ প্রতিভাবান ভালো শিল্পীদের ডাকবার সাহস পাচ্ছে না। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এটা মানে হাজার হাজার বছর ধরে টিকে আছে, থাকবেও। তবে হ্যাঁ মানে মূলত এটা মুষ্টিমেয় মানুষের মধ্যেই থাকবে, এবং যাদের হাতে থাকবে তারা যোগ্য উত্তরসূরি হবে বলেই আমার মনে হয়।